আমাদের কাছে আমাদের অভিমান এই টিমের কাছে আজকে এই সামনের বসার জায়গায় যারা বসে আছে, আমার কাছে পার্সোনালি এটা একটা স্বপ্নের মতো। কারণ যাদের হাত ধরে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। একটা সময় আমার একটা ছবি করার কথা ছিল, কিন্তু সেই ছবিটা হয়নি। তখন আমি টেলিভিশন করছি 2000 সাল, 2001। তারপর ডিসাইড করি যে না, টেলিভিশন করবো না, ফিল্ম করবো। সব প্রডিউসারদের বলে দিলাম টেলিভিশনে যে আমি আর করবো না, আমার ওই যা হয় টেলিভিশন 2 মাস 1 মাস এইসব করে করে আলটিমেটলি হয়ে গেল। এবং বাড়িতে বসে আছি, 6 মাস হয়ে গেছে, কোনো ছবি আর আসছে না। এই প্রথম সারিতে যারা বসে আছে তার মধ্যে একজন ডিরেক্টর ফোন করে আমাকে বলে যে যিশু, তুমি আমাকে তুমি করে বলে, তুমি এই দিনগুলো খালি আছো? আমি বললাম হ্যাঁ। এবং তার ফোন যখন পেয়েছিলাম আমার কাছে, মানে আই মিসড আ হার্টবিট। তো তার ছবি দিয়ে আমার, তার আগে ছবি করেছিলাম, কিন্তু টেলিভিশন ছাড়ার পর যখন ছবিতে একবারেই আসবো ঠিক করে, সেই সময় যে ফোনটা আসে, এবং সেই ভদ্রলোক আমার সামনে আজকে বসে আছে, তার নাম স্বপন সাহা। এবং সেদিন থেকে আমার ছবি চলার যাত্রা শুরু। তারপর হিস্ট্রি, আজকে বহুদিন কেটে গেছে। তার পাশে যিনি বসে আছেন অনুপ সেনগুপ্ত, তার প্রথম ছবিতে আমার এখনো মনে আছে। এবং স্বপনদার ডান দিকে যিনি বসে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডান দিকে যিনি বসে আছেন হরনাথ চক্রবর্তী। এই গল্পটা খুব মজার গল্প। ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করছি, ছবির নাম বোধ হয় সংগ্রাম ছবির নাম। এবং তার পরের দিন আমার চলে যাওয়ার কথা মাইসোর। অনুপ সেনগুপ্ত প্রথম ছবি করছি। অনুপদার একটা খুব সুন্দর মজা আছে। আমি বোধহয় ওয়ান অফ দ্য অনলি, মানে কয়েকজনের মধ্যে বোধহয় আমি একজন যাকে অনুপদা তুই করে বলে, নাহলে আপনি করে বলে বা তুমি করে বলে। তো যখন কথাবার্তা হয়েছে, ছবি তুই চলে আসবি, তুই এটা হবি, তুই ওটা করবি, এটা হয়ে গেছে। অনুপদা বলে দিয়েছে। হরদার বিশাল সেট করেছে, সেই সময় সেটে শুটিং হতো। আমার অনেক বয়স, বলে দিলাম, বহুদিন আগের কথা। তো বিশাল বড় সেট পড়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিরো, আমি সেকেন্ড লিড, এবং হরদার শুটিং সেদিনকে ছেড়ে দেওয়ার কথা। আমার পোর্শন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয় না। এবার আমি হরদাকে গিয়ে বলি, হরদা আমার তো কালকে ফ্লাইট সকালবেলা, আমি তো মাইসোর যাচ্ছি, অনুপদার ছবির শুটিং। বললো না, আমি এইসব জানি না, আমি বলতে পারবো না, শুটিং শেষ হয়নি, এত বড় সেট আমি কি তোমার জন্য ফেলে রাখবো নাকি? তখন সাহস হয়নি, মনে হচ্ছে আমি তাহলে কি করব। আমি বেরিয়ে আসি, আর যেটা আমার স্পেশালিটি, কান্না। সামনে তখন বুম্বাদারের ওই খোলা চেয়ার গুলো হতো আগেকার দিনের, সে বড় চেয়ার, বুম্বাদা বসে আছেন। আমি বুম্বাদার কাছে গিয়ে পাশে একটা চেয়ার নিয়ে বসে কথা বলতে গিয়ে কেঁদে ফেলি। কি হয়েছে তোর? বললাম আমাকে হরদা ছাড়ছে না, আর কালকে অনুপদার শুটিং, আমার মাইসোর যেতে হবে। হ্যাঁ তো? বললাম না, মানে আমার তো তাহলে ওই ছবি থেকে আমার বাদ দিয়ে দেবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুপ সেনগুপ্তকে, তার আগে অনুপদার গল্পটা বলি, যেখানে তুই করে বলে আমি ফোন করে যখন বলেছি, হ্যাঁ কি হচ্ছে বল, কালকে এই ব্যাপার, হরদা ছাড়ছে না, আমি পরশুই মাস যদি আসি অসুবিধা হবে, আপনি দেখে নিন আপনি কি করবেন, আপনি বুঝে নিন, আমার কিন্তু কালকে আপনাকে দরকার সেকেন্ড হাফে, আপনি সকালে আসবেন, আপনি বুঝে নিন আপনি কি করবেন। এই যে আপনি বলেছে, আমি শেষ। ছোট করে বলি, বুম্বাদা সেদিনকে অনুপদাকে ফোন করে এবং বলে যে এই ব্যাপার, তো একটু তুই দেখ, অসুবিধা হবে। অনুপদা অবভিয়াসলি, বুম্বাদা ফোন করেছে অনুপদার সাথে, বুম্বাদা কথা বলে, বুম্বাদা হরদাকে বলে, শোন আজকে আমার পোর্শন গুলো শুট করিস না, যিশু গুলো শেষ করে দে, কালকের মধ্যে শেষ করে যিশুকে ছেড়ে দে। সো দিস ওয়াজ হোয়াট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ওয়াজ।
and why I'm saying it was a family, আমরা বলি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি। This was the family I used to belong to, and আমি সত্যি প্রাউড। বহু জায়গায় কাজ করেছি, ডেফিনেটলি কাজ করছি এখনো, ভবিষ্যতে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে হয়তো আরো কাজ করব, কিন্তু যে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, যেটা আমি সত্যি ফ্যামিলি মনে করি, আজকে তারা আমার সামনে বসে আছে, এবং থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এখানে এসছো। আজকে আমার সৌরভ, আমাদের ভাইসো সিরিয়াস ফিল্মসের এই প্রথম কাজের কি বলবো, প্রথম কাজের এই যে আজকে মিউজিক লঞ্চ হচ্ছে বা আজকে এই ট্রেলার লঞ্চ হচ্ছে, সেখানে তোমরা এসো আশীর্বাদ করার জন্য। থ্যাংক ইউ সো সো মাচ। এইবার আমি একজনকে ডাকবো আজকে এই অনুষ্ঠানটা শুরু করার জন্য। যিশুর যেটা একটা বিশাল বড় গুণ আছে, প্রযোজক হিসেবে বলছি, অভিনেতা হিসেবে বলছি, ও রুটটাকে কখনো ভোলে না, মাটিটাকে ভোলে না। ও আজকে কলকাতায়, বম্বেতে, সাউথে অনেক জায়গায় কাজ করছে। ওর সেই NT1-এর, আমি ওকে প্রথমে মিট করি বড় অবস্থায়, NT1-এ যখন কাজ করতো। ও আমাকে এসে বললো আমি কি এই জায়গাটায় কাজটা শুরু করবো, মানে মহরত তাই বলেছিল। ট্রেলার লঞ্চে এসে বললো যে আমরা কি আমার কাজটা যেখান থেকে শুরু করেছি, যেখান থেকে আমি পরিচিত হয়েছি মানুষের কাছে, আমি তখন ডে নাইট NT1-এই থাকতাম, বাড়ি যেতাম না, তো তখনই ওদের দেখতাম শুটিং করছে। এখানে কি বোমাদার ট্রেলারটা এইভাবে লঞ্চ করা যায়, এবং একটু একটু করে আমরা আলোচনা করে আইডির সঙ্গে, সৌরভের সঙ্গে, আজকে সত্যি যারা এসছেন, যে চারজন মানুষ, একজন কেউ আমরা চেয়েছিলাম আজকে, তিনি একটু অসুস্থ, কিন্তু তার সত্ত্বেও প্রভাতদা, হর, স্বপনদা এবং অনুপ, এদের অবদান, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এর অবদানটা যদি একটু আমরা দেখি, অনেকটাই মানে আমি বলবো 70-80% অবদান আছেন এই মানুষগুলোর। আমি যে আজকে কথা বলছি আপনাদের সঙ্গে, এর মধ্যে একজনকে আমরা পাইনি আজকে, সুজিত গুহ। আমরা যে কথা বলছি, পাঠ করছি, দাঁড়িয়ে আছি, এই মাটিটাকে একটা সময় কিন্তু আঁকড়ে ধরে এই পরিচালকরা এই বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন না যে কতটা পরিশ্রম, কতটা দায়বদ্ধতা, আমি যেটা বারবার বলি, দায়বদ্ধতা ছিল। যে আমি একটু আগে স্বপনদাকে বলছিলাম যে একটা ছবি কোনো কারণে একটু কম চললে স্বপনদা এসে বলতেন বোমাদা এই ছবিটা কতটা ভালো গেল না, এখন আমাদের আরেকটা গল্প লিখুন, আমরা করে দেবো, সেই প্রযোজক যেন থাকে। আমি বিশ্বাস করি প্রযোজকরা থাকলে আমরা অনেক বেশি কাজ করব, প্রযোজকরা থাকলে আমরা অনেক বাড়বো। সেখান থেকে আমার অভিনেতা হিসেবে নয়, দাদা হিসেবে যিশুকে এবং সৌরভকে আশীর্বাদ, যাতে ওদের এই পথ চলা শুরু আগামী 10 বছর পরে যেন দেখি যে বাংলার সব থেকে বড় বড় ছবিগুলো এই হাউস থেকে হচ্ছে। সেখানে আমার মনে হয় আজকে প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের জার্নালিস্ট বন্ধুদেরও বলছি, হয়তো আমাদের বয়স আরও তো বেড়ে যাবে, কিন্তু আপনারাও সাক্ষী হয়ে থাকলেন। সবাইকে বলবো ওদের দুজনকে আশীর্বাদ করুন। অভিনেতা হিসেবে তারা অলরেডি এস্টাবলিশ, আরও হবে, কিন্তু প্রযোজক হিসেবেও যত নতুন প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রিতে আসেন, ভালো কাজ করেন, তত আমাদের জন্য ভালো। তো আমি আমার জায়গা থেকে, হ্যাঁ, অভিমান, আইডির সাথে আমার এটা প্রথম কাজ, আইডি বলবো, কিন্তু ওর কাজ আমি দেখেছি এর আগে, প্রত্যেকটা কাজই কাজ দেখেছি, ওর নিজস্ব একটা সিগনেচার আছে। আমি বেশি বলবো না, কারণ আজকে ট্রেলার লঞ্চ, তারপরে 19 তারিখ এসেই গেছে, ছবিটা দেখবেন। বাট আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ আইডির স্ক্রিপ্টে একটা জিনিস লেখা আছে, স্ক্রিপ্টটাও আমি 2-3 বার শুনেছি। কোথায় আছে আমার স্ক্রিপ্ট রাইটার? হ্যাঁ, তো 2-3 বার শুনেছি স্বাভাবিকভাবেই, যেরকম আমি করে থাকি। কিন্তু তারপরে গিয়ে দেখেছি স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গে যখন আমি ফ্লোরে গেছি, ও কিছু কিছু অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস যেটা ওর ভেতরেই থাকে, সেটা খুব আগের থেকে বলে না। ফ্লোরে কাজ করতে করতে আমাদের বলেছে এটাকে এইভাবে করছো তুমি, হ্যাঁ তাহলে আমি এটা একটু অ্যাড করি। এটা করতে করতে না কোথাও ওর নিজস্ব একটা সিগনেচার, একটা ম্যাজিক্যাল জায়গা তৈরি করে ও। আর গান নিয়ে তো ওকে বলার কিছু নেই, মানে আমরা কি বলবো, মানে ইজ স্টলওয়ার্ড আমাদের বাংলা সিনেমার মিউজিক হিসেবে। আই এম ভেরি হ্যাপি। আমার মনে হয় অভিমান
সবাই ভালো লাগবে, কারণ এমনই একটা গল্প, এমনই একটা এবং অদ্ভুত ব্যাপার যে বহু বহুদিন আগে, বহু বছর আগে মেইন স্ট্রিম ছবি নিয়ে একটু কথাটা, কারণ যিশু অনেকটা বলেছি তো আমি তাড়াতাড়ি বলি। আমরা একটা ছবি করছিলাম, দুটো গল্প বলতে ইচ্ছে করছে। একটা হচ্ছে যে আহ, একটা ছবি হরনাথ চক্রবর্তীর ছবিতে ঋতুপর্ণ ঘোষ গান লিখেছিলেন। সবাই বলতেন উনি মেইন স্ট্রিম, ঋতুপর্ণ ঘোষ তিনি অন্যরকম ছবি করেন, গান লিখেছিলেন। স্বপনদার একটা ছবিতে আমি যখন বলেছিলাম দেবজ্যোতি মিশ্রকে দিয়ে মিউজিক করাতে, স্বপনদা বলেছিল মেইন স্ট্রিম ছবিতে দেবজ্যোতি মিশ্র গান করবেন। সেই ছবির গান এখনো সুপার হিট, সত্যি তুমি গান। এই ইতিহাসগুলো করে দিয়ে গেছে। আমার খুব আনন্দ লাগছে যে এই ছবিতে আমার ছোট ভাই, কিন্তু আমাদেরই সৃজিত মুখার্জি অসাধারণভাবে একটি গান লিখেছেন, গান সুর দিয়েছেন, এবং আমার সৌভাগ্য যে সেই গানটাতে আমি লিপ দিতে পেরেছি। এটা আমার কাছে আর একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হোস্ট, এরপরে পরিচালক। একটা ট্যুরের মতন, যাদের কাছ থেকে, যাদের সঙ্গে কাজ করে, যাদের সঙ্গে ঝগড়া করে আমি যে দুজন লোকের কাছ থেকে সিনেমা শিখেছি, একজন সৃজিত মুখার্জি, একজন কৌশিক গাঙ্গুলি। সো আমি আমার গুরুকে আমি ডাকবো স্টেজে। সৃজিত আমার কাছ থেকে সুর শেখে, কিন্তু সিনেমাটা আমি ওর কাছ থেকে শিখি। আমি এবার আর বেশি বলবো না। স্বপনদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে একটা সিনেমা। হরদার সিনেমা দেখেছি, অনুপদার সিনেমা দেখেছি, প্রভাত রায়ের সিনেমা তো আমার কাছে এখনোই, আমার বাড়ি থেকে কিছুটা দূরে স্যার থাকতেন। তখন আমি নিচে ইন্টারকম ছিল ওনার বাড়িতে, উনি ওনাকে ফোন করে বলেছিলাম আমি নতুন সুরকার, আপনার সঙ্গে দেখা করতে চাই। তখন উনি প্রচন্ড বিজি, তখন আমাকে 1.5 বছর পরে একবার সময় দিয়েছিলেন। সেই দিন থেকে আমি ঠিক করি, অ্যাটলিস্ট আমার কাছে যদি নতুন কেউ, আমি আপনাকে স্যার ছোট করছি, যে আমি চেষ্টা করব যে এই জায়গাটা কতটা কমানো যায়। সবসময় যে কমাতে পেরেছি তা নয়, অনেক প্রতিকূলতা থাকে, অনেক কিছু থাকে। তো যাই হোক, এই হলো আমার এই অভিমানের গল্প, শ্রীজাতর সাথে কাজ করা, এবং আমার যারা যারা টিম আছে এখানে, তাদের সবার নাম আমি একবার বলে দিই, তারপরে আপনারা মূল অনুষ্ঠানে চলে যাব। তাদের সাথে কাঞ্চনের সাথে আমার কোনোদিন সেভাবে কাজ করার সৌভাগ্য হয়নি, তো কাঞ্চন সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার যে ডিওপি বাবাই প্রতীক মুখোপাধ্যায়, আমার আমাদের সিনেমার এডিটর সুজয় দত্ত রায়। লাইফ কামস এ ফুল সার্কেল, মৃত্যুটা এখানেই শেষ হচ্ছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ যিশু, থ্যাংক ইউ মুম্বাই। দুজনের নাম না করলেই নয়, এখানে এসছেন আমাদের গুরুজন অশোক ধানুকা, প্লিজ এসো স্টেজে, প্লিজ এসো। আর শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, ওরা আসতে পারেনি, ওরা দুজনেই বাইরে আছে, কিন্তু ওরা মননে সবসময় আমাদের সাথে আছে, আর অশোকদা তো আছে। অসুবিধাকে ধন্যবাদ আসার জন্য, একটু লেট হয়েছে বাট অসুবিধা নেই। অনেক অনেক কংগ্রেচুলেশন যিশুকে। যিশু আমার মানে কি বলবো, একদম প্রিয় বন্ধু, ছোট ভাইয়ের মতন। আর মানে দেখে খুব ভালো লাগছে, হরদা, স্বপনদা, প্রভাতদা, অনুপদা সবাই বসে আছে, এদের সঙ্গে আমার পুরো জীবনটা কেটেছে আসলে। রিয়েলি খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে। তো আবার কি হবে নাকি শুরু, আরেকটা ইনিংস কি শুরু হবে? চারজনকে নিয়ে হ্যাঁ, একসঙ্গে। একসঙ্গে। Thank you. থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের একটা ছোট্ট ইচ্ছে, আমার বোম্বাদার, আইডি, আমাদের অভিমানের পরিবার যারা রয়েছে, তাদের একটা ছোট্ট ইচ্ছে। সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আমি তার আগে সৌরভকে চট করে মঞ্চে ডেকে নেবো। সৌরভ, আমার ভাই, ভুল করে হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ও দাঁড়িয়ে, আমার দাঁড়া, হ্যাঁ, না দাঁড়িয়ে থাক, ঠিক আছে? আর আমার ভাই, যার সাথে আমি ভুল করে আমরা ওয়াইসো সিরিয়াস ফিল্মস খুলে ফেলেছি। তো যাই হোক, এবার আমি মঞ্চে আসার জন্য যে ইচ্ছেটা আমাদের আছে সেটা পূরণ করার জন্য আমি মঞ্চে ডেকে নেব হরনাথ চক্রবর্তীকে, স্বপন সাহাকে, অনুপ সেনগুপ্তকে এবং প্রভাত রায়কে।
সূর্য খোঁজে আমাকে বোঝাতে চায়। এই ছবিটি স্বপনদার এবং এতে আমিও ছিলাম ছবিটি 50 উইকস চলেছিল। ছবিটির নাম স্নেহের প্রতিদান। এটার পোস্টার আমাদের ইচ্ছে ছিল ওনার হাতে তুলে দেওয়ার জন্য, তো এটা স্বপনদার জন্য। স্নেহের প্রতিদানের বোমাদা আছে, আমি আছি, রচনা ছিল এবং আরো অনেকে ছিলেন, রঞ্জিত কাকু ছিলেন। তো আজকে এইটার জন্য 50 উইকস চলেছিল স্নেহের প্রতিদান। থ্যাংক ইউ স্বপনদা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে প্রভাতদার কাছে যাব, বোমাদাই যাবে। তোমার দাঁড়াতে হবে না প্রভাতদা। খেলাঘর, this was also a massive hit at its time এবং তার পোস্টার তুলে দিচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেটি তুলে দিল একটি গাছ এবং আইডি। থ্যাংক ইউ। এরপরে যাব হরনাথ চক্রবর্তীর কাছে, বোম্বাদাই যাবে আবার। এই ছবি নিয়ে আমরা আর কিছু বলবো না। ছবিটির নাম হচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। জোরে হাততালি হবে না জন্য। এটা কত সপ্তাহ চলেছিল সত্যি আমরা জানি না, আমরা জানতেও চাই না। সো এই পোস্টারটি তুলে দিলাম বোম্বাদা হরদার হাতে। ধন্যবাদ হরদা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, অনুপ সেনগুপ্তর হাতে মায়ের আঁচল, আরেকটি সুপার ডুপার হিট। এবং এখানে এটাও 50 সপ্তাহ চলেছিল। ভাবা যায় আমরা এখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর কি মানে করতে না, 3 সপ্তাহ, আচ্ছা হ্যাঁ, 3টে করে শো। আর হলের সংখ্যা সেই সময় আমি বলি, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন 2001-এ হলের সংখ্যা ছিল হচ্ছে প্রায় 700 থেকে 800। এটা অশোকজি বেটার বলতে পারবেন যারা বসে আছে। 700 থেকে 800 ইন্টু 3, তাই তো? কিছু কিছু জায়গায় কিন্তু 4ও আছে, ম্যাক্সিমাম 3টে ছিল। তো 700 ইন্টু 3 করে দিলে যা হয় ছেড়ে দিন। আর আজকে আমরা 200-300 হল নিয়ে শো নিয়ে, সরি হল না, শো নিয়ে আমরা আছি। আমার মনে হয়, আমার বিশ্বাস 700 না হলে অন্তত আমরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে 200 থেকে 300, 300 থেকে 400 অব্দি যদি যেতে পারি আমাদের বাংলায়, আমরা বাজি মাত করে দেবো। অশোকজির জন্য একটি হাসিটা চেঞ্জ হয়নি। হঠাৎ এই লোকটা প্রথমে আমার সঙ্গে আমার জীবনের প্রথম আলাপটা বলি। অনুপ বলল, একজন ছবি বানাতে চান, এই বাংলা সিনেমায় এখন অনেক টাকা পয়সা বানাচ্ছেন, 3-4টে ছবি একসাথে করবে। আমার তখন একটা ম্যান্ডিকুলার ফ্ল্যাট ছিল, বেশ ভালোই ফ্ল্যাট ছিল, অনেকে দেখতে ছিল। সো অনুপ নিয়ে আসলো। আমি প্রথম অশোকটাকে দেখলাম, দেখে বললাম চা কফি খান, তারপর আপনি কি করেন? বললাম আমি ওই যে বাংলা ছবি, VHS, VCR। মানে আপনি আমাদের ছবি পাইরেসি করে আপনি সেই টাকা নিয়ে আপনি আমাকে নিয়ে ছবি করবেন? অনুপ, আমি একসাথে ছবি করবো না। 3 মাস লেগেছিল বোঝাতে যে না, ওইটা না, ওইটা পাইরেসি এই করেন না। তখন আমরা না খুব অ্যালার্ট হয়ে থাকতাম যে আমাদের কোনো ছবি যদি বেরিয়ে যায়, আমাদের ছবি VHS রাস্তায় যাচ্ছে, পার্লারে। তারপরে অশোকদার সাথে আমার মানে এসকে মুভিজের বোধহয় প্রথম ছবি, তাই তো? অফিসিয়ালি প্রথম ছবি অন্নদাতা। আর অন্নদাতা কোথায় নিয়ে গেছি সবাই আমরা জানি। থ্যাংক ইউ অশোকদা। থ্যাংক ইউ সকলকে। ইনফ্যাক্ট এবার আমরা যাব আমাদের
ভিডিওর ফিতে নয়, মুছে মুছে করা যাবে, কেন জানো তো কি দাম, এরকম আমাদের বলা হতো। কিন্তু এই আমি আর যিশু সেনগুপ্ত সে ছবিতে ছিলাম, সবাই বলেছে আমি একটু ফুটেজ খাচ্ছি, তার কারণ হলো সেটা আমরা রোহিণীতে শুটিং করছিলাম। হ্যাঁ, তখনকার সুইজারল্যান্ড, আপনাদের ইতালি সব আমাদের রোহিণীতে হতো। সব ওই আমার ফেভারিট জায়গা ছিল ওটা। রোহিণীতে শুটিং করেছিলাম, তারপর কাট্টু এই আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে সেট করেছিল। আমরা ওখানে মানে বাড়িটার দিকে এগোলাম, তারপর ঘরে ঢুকবো। ওই ঠান্ডার পর এখানে মে মাসে শুটিং ছিল। ওই আমার ভাগ্য মাঙ্কি ক্যাব আমার যেরকম থাকে, সঙ্গে মাফলারটা নিয়েছিলাম, কিন্তু কোন দিকে বুঝতে পারছিলাম না, গুলিয়ে গেছে। আমি গিয়ে তখন ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতে গেলে একটু, বাংলায় যাকে পা বলে, কলোকিয়াল শব্দে যাকে ঠ্যাং বলে, একটু কাঁপে। তো আমি গিয়ে বলছিলাম কি কি হয়েছে, বললাম যে আমার গুলিয়ে গেছে, আমার ডান দিকে ছিল না বাঁ কাঁধে ছিল, আমার মনে পড়ছে না, বাঁ কাঁধে। আমি বললাম যে আরেকবার যদি বাঁ কাঁধে। আমি এডিদেরও জিজ্ঞেস করলাম, এডিরা হাঁ করে যেন মংলা গরু হারিয়ে গেছে তাকিয়ে রইলো। মানে তখন তো আর তো মোবাইল ছিল না, ছবি তোলার ইয়ে ছিল না, লেখা থাকতো, তাও গুলিয়ে গেছিলেন। আমি বললাম, ডিরেক্টর বলেছে যা থাকে কপালে, মা কাঁধে করে ভুলে গেছি। তারপর যখন ডাবিং করতে গেছি, আমি তো তখন ভুলে গেছি ডাবিং চলছে, ওই সিটটা এসছে, হঠাৎ দেখলাম পজ হয়ে গেল। আমি বললাম হ্যালো হ্যালো, শুনুন না, থেমে গেল কেন, চলুন। আমি জানি না তখন স্বপনদা এসছেন, তখন ছিলেন না, পরে এসছেন। আমি কইতেছি, আমি বললাম হ্যাঁ বলুন, এই সিনটা মনে পড়ে? আমি বললাম হ্যাঁ, মানে ওই যে তুমি বলেছিলে ডান কাঁধে না বাঁ কাঁধে? আমি বললাম হ্যাঁ, কি দেখছো? আমি বললাম আমার বাঁ কাঁধে। পরে যা হয়, মূর্খ মানুষ তো, জানতে খুব ইচ্ছে করে। ভেতরে গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি করে মনে রাখলেন বাঁ কাঁধে? বলো তুমি রাইটি তো? হ্যাঁ আমি রাইটি, আমার ডানা। বললো ডানা দিয়ে সবসময় দেখবে বাঁ কাঁধের দিকেই যায়। এটা আমার কাছে শিক্ষা, এটা কিছুই নয়, কিন্তু এটা না আমার কাছে একটা গোল্ডেন শিক্ষা হয়ে গেছিল। আর ওটার হার্ড ডিস্ক কম্পিউটার, ওটা নিয়ে কোনো কথা বলবো না। সবাই এখানে যারা রয়েছেন একটা যুগ আমরা মিস করি বুম্বাদাকে, কেন একটাই কারণে, আসলে ওনারা না ফ্যান চলা হলে ভেজিটেবিল চপ আর 10 টাকার পপকর্ন খাওয়ার লোকদের কাছ থেকে সিটি কুড়িয়েছে, ক্যারামেল পপকর্নের কাছ থেকে না। ভালো থাকবেন আপনারা থাকলে ইতিহাস বেঁচে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে ব্যালেন্স হয়ে গেছে না আপনাদের, এই জন্য কতক্ষণ টেনে দিলাম। একটা হাততালি দিন আমার জন্য প্লিজ। থ্যাংক ইউ।